হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ অ্যানাদার ট্যুর ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে আমরা লাস্ট 8 ডিসেম্বর গিয়েছিলাম ঝাড়খণ্ড ট্রিপে। আমাদের ডেস্টিনেশন ছিল ঝাড়খণ্ড বেতলা নেতারহাট, সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আসলে দেরি হলেও ব্লগটা যেহেতু তোমাদের জন্যই বানিয়েছিলাম সেই জন্য শেয়ার করেই ফেলি। তো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছো যে আমরা একদম লাগেজ নিয়ে রেডি, জাস্ট বেরোবো। আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে। তো তখন ঘড়িতে বাজে 11:15, আমরা বেরোচ্ছি কারণ আমাদের ট্রেন 12:35 ছিল। তো আমরা পৌঁছেও গেলাম হাওড়ায় প্রায়, কারণ আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন আসতে যদি জ্যাম না থাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। 20 মিনিটও লাগে না এক এক সময়। তো যাই হোক, ওখানে তখন গাড়ির মধ্যে সাম্য মন দিয়ে একটা গান করছিল আর আমি সেটাই মাথা নাড়িয়ে শুনছিলাম। তো কর্তামশাই যখন এটাকে ক্যাপচার করেই রেখেছে, আমি ভাবলাম যে এটাকেও অ্যাড করেই রাখি। তো হাওড়াতে নেমেই বাবা মা আর কাকু কাকিমার সাথে দেখা হয়ে গিয়েছিল, কারণ আমাদের সাথে ওনারাও এবার যাচ্ছেন ট্রিপে। তো দেখা যখন হয়েই গেল তখন ভাবলাম যে আমরা একসাথেই স্টেশনে ঢুকবো। তো আমরা যেহেতু একটু আগেই পৌঁছে গিয়েছিলাম তাই আমাদের হাতে বেশ খানিকটা টাইম ছিল, এবং যাওয়ার সময় আমাদের ব্যাগের স্ট্রাইপটা গিয়েছিল ছিঁড়ে, সেই জন্য ওটা সারানো এবং চায়ের ব্রেক দুটোই স্টেশনে দাঁড়িয়ে হয়ে গিয়েছিল। তো তখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, হাসি ঠাট্টা চলছিল, কারণ তখনও ট্রেনের কোনো খবর হয়নি। তো এবার বলি যে আমরা কোন ট্রেনে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হাওড়া ভোপাল এক্সপ্রেসে। এটা উইকলি এক্সপ্রেস, শুধু মন্ডে করেই এটা ছাড়ে। তো এটা রাঁচি রোড হয়ে যায়। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনে উঠে এবারে সিট দেখে বসার পালা, কারণ এবার আমাদের সিটগুলো সব এক জায়গায় পড়েনি, একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যেহেতু একসাথে এতগুলো সিট পাওয়াটা একটু টাফ হয়ে যায় একসাথে কাটলে। তো ফাইনালি আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। ঠিক 12:35 ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে। তো এখান থেকে আমরা রওনা হলাম রাঁচি রোডের উদ্দেশ্যে। তো রাঁচি রোডে আমাদের 7:10 নামিয়ে দেওয়ার কথা। আর এই যে আমার খুদে মহারাজ, আদাকে দেখা মাত্রই তার কাছে একদম ফিক্স হয়ে গেছে, মানে এই মানুষটা ছাড়া ও তখন আর কাউকে দেখতে পায় না, সবাই ওর সামনে ইনভিজিবল হয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা রওনা স্টার্ট করলাম, দেখা যাক কখন গিয়ে পৌঁছোই। তো ট্রেন অনেকটাই লেট করেছে, আমরা প্রায় 8টা নাগাদ কি 8টার একটু পরেই হবে তখন রাঁচি রোডে গিয়ে পৌঁছেছিলাম। তো এবার তোমাদেরকে বলি যে এখানে আমাদের কিন্তু আমাদের যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম সুবর্ণভিলা হোমস্টে, সেই লোকেরাই আমাদেরকে এখানে রিসিভ করতে এসেছিল। তো ট্রেনে একরকম এনভায়রনমেন্ট ছিল। ওখান থেকে নেমে তো আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এই জন্য আমরা যে যার মতন করে পেরেছি চারিদিক মুড়িয়ে নিয়েছিলাম। তো স্টেশন থেকে বেরিয়ে ওনারা তো গাড়ি নিয়ে ওয়েট করছিলেন। তো গাড়িতে ওঠার আগে ওনারা আমাদের সবার হাতে দিলেন ওয়েলকাম ড্রিঙ্ক। এটা এর আগেও আমরা জানতাম, কারণ যেহেতু এই সুবর্ণভিলা হোমস্টেতে কিছু মাস আগে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই থেকে গিয়েছিলেন। ওনারা শুধুমাত্র এই রামগড় ট্রিপ করেছিলেন তখন, তো সেই জন্যই আরও বেশি করে আসা। ওনারা এত ভালো রিভিউ দিয়েছেন। তো সেটাই হলো, আমরা যাওয়ার সাথে সাথে আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো। বাবা বাবা ঠিক আছে ঠিক আছে, চলো। এরপর আমরা রওনা হব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই হোমস্টেটি ঝাড়খণ্ডের রামগড় ক্যান্টনমেন্টের অন্তর্গত একটি জায়গায়। স্টেশন থেকে মাত্র 15-20 মিনিট সময় লেগেছিল আমাদের হোমস্টেতে পৌঁছোতে। তো এই হলো আমাদের হোমস্টে সুবর্ণভিলা। তো এর সমস্ত রকম ডিটেলস আমি তোমাদেরকে পরে পরে অবশ্যই দিয়ে দেব। এদের আতিথেয়তার তো কোনো ব্যাখ্যা আমি তোমাদেরকে ভাষায় বর্ণনা করে দিতে পারবো না। অসাধারণ অতিথি আপ্যায়ন। তোমাদের তো দেখালামই যে আমাদের রাস্তাতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, তারপর ঢোকার সাথে সাথেই দিয়েছিল গরম জল, আর তার সাথে একটা করে নাড়ু, যেটা ওরা নিজেরা হাতে বানায়। তো এইখানে এই যে বাইরের কমন রুমটায় বসে তখন সবার সাথে সবার আলাপ পরিচয় চলছে, তার সাথে খাওয়া দাওয়া, আর ওদিকে আমাদের নানান রকম ফর্মালিটিস ছিল, সেগুলোও কমপ্লিট করা হলো। তো রুমে ঢোকার আগে তোমাদেরকে একটু রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই, এবং এই যে কমন রুমটা সেটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। ঘরগুলো কিন্তু বেশ বড়, তার সাথে রয়েছে কিং সাইজ বেড, মানে এই বেডে কিন্তু আরামসে 4 জন কিংবা 5 জনও ধরে যেতে পারে। এবার বেড দুটোকে একসাথে জোড়া লাগানো থাকে, এছাড়াও দুটো বেডকে সেপারেট করেও ইউজ করা যেতে পারে। এছাড়াও রুমের মধ্যে ওয়ার্ডরোব রয়েছে, আয়না রয়েছে,
এছাড়াও রয়েছে আরও অনেক শেলফস যেখানে নেসেসারি সমস্ত জিনিসগুলো তোমরা রাখতে পারবে, যেগুলো ঘুরতে গেলে খুব দরকার হয়। এছাড়াও বাথরুমের কন্ডিশন ভীষণই ভালো, আর এছাড়াও প্রয়োজনীয় সমস্ত কিছুই এনারা প্রোভাইড করে থাকেন। এবার তোমাদেরকে আমাদের রুম ছাড়াও পাশে আমার মানে বাবা মায়েরা যে রুমে ছিল সেই রুমের ভিউটাও একটু দেখিয়ে দিই। মোটামুটি সব কটা রুমই একই রকম, একটা ফ্লোরের মধ্যে ওদের 6টা রুম রয়েছে। এরপর আমি গিয়েই খাওয়াতে বসে গিয়েছিলাম সাম্যকে, কারণ তখন অলরেডি অনেকটা রাতও হয়ে গিয়েছিল, প্রায় 9:15 তখন ঘড়িতে। আর আমরা অনেকটা জার্নি করেও এসেছিলাম। এদিকে আমি সাম্যকে খাওয়াচ্ছি, ওদিকে দুই বাবা আর এই হোমস্টের যিনি মালিক অসীম বাবু উনি এসেছিলেন নিচে। ওনারা সবাই মিলে বসে ওখানে গল্প করছিলেন। এই মানুষটির কোনো তুলনা হয় না, উনি সত্যিই খুব ভালো। যখন আমরা পৌঁছেছিলাম তখনও আমাদের ওয়েলকাম করেছিলেন। তারপর যতবার আমরা খাওয়া দাওয়া করেছি উনি এসে বসেছিলেন, সবার সুবিধে অসুবিধে সমস্ত কিছুর খোঁজ রাখছিলেন, কি চাই না চাই। তো এরপরেই আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হয়েছিল। আমাদের ট্রেনে থাকাকালীনই শুনে নেওয়া হয়েছিল যে কে কী খাবে, তো আমরা আমাদের চাহিদা অনুযায়ী বলে দিয়েছিলাম, সেইভাবেই ওনারা ডিনার রেডি করে রেখেছিলেন। তো সেই দিনের রাত্রিবেলার গল্প তো শেষ মোটামুটি, কারণ আমরা রাতে গিয়েই পৌঁছেছিলাম, ডিনার করেই শুয়ে পড়ার গল্প। এরপর পরদিন উঠে কোথায় গিয়েছিলাম, কী কী করেছিলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। তো অলরেডি ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো যে এখানে একটা ব্রেকফাস্টের ভিডিও চলছে। হ্যাঁ, এটা 9 তারিখের কথা। তো 9 তারিখ সকাল সকাল বেডটি পেয়েছিলাম, সেই সময় ভিডিও করা হয়নি, তো একেবারে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম। তো এখানে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরোবো ঘুরতে। তার আগে তোমাদেরকে একবার ব্রেকফাস্টের মেনুটা দেখিয়ে দিই চট করে। তো এইখানে দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো বেরোবার আগে তোমাদেরকে হোমস্টের সামনে এই বাগানটা একবার একটু দেখিয়ে দিই। মানে এই বাগানটা এত সুন্দর কি নেই, নানা রঙের গোলাপ, গাঁদা, জবা, স্থলপদ্ম, সমস্ত ভ্যারাইটিস ফ্লাওয়ার রয়েছে। এছাড়া হোমস্টের পিছন দিকেও বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর এই দিকে দেখো রয়েছে একটা ঘিয়ে জবার গাছ, মানে এই গাছটাতে ফুলের পরিমাণটা দেখো, মানে মনে হচ্ছে পাতা কম ফুল বেশি, এত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে বেরোবার আগে আরেকবার হোমস্টেটা দেখিয়ে দিই, আমাদের সুবর্ণবিলা হোমস্টে। কারণ আগেও এই হোমস্টেটা দেখালাম ঢোকার সময়, তখন একটু অন্ধকার ছিল, এখন দিনের আলোয় আরেকবার দেখিয়ে দিই হোমস্টেটা। তো এই যে বাইরে আমাদের দুই সফর সঙ্গী রেডি, আমাদের সাথে আরও একটি ফ্যামিলি ছিল যারা সেদিন আমাদের সাথে ট্যুর করবে, কারণ তাদের বিকেলে আবার ফিরে যাওয়ার ট্রেন। মানে শুধু ওইটুকু বেলার জন্য তাদের সাথে আমাদের পরিচয় হয়েছিল। সেই মানুষ দুটিও অসাধারণ, কোনো তুলনা নেই। তো এরপর আমরা ফাইনালি আমাদের জার্নি স্টার্ট করলাম। আজকে আমরা ফার্স্ট যাচ্ছি মহামায়া মন্দিরে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মহামায়া মন্দিরে আমরা পৌঁছেও গেলাম। তো গিয়েই দেখছি যে এখানে অনেকগুলো সিঁড়ি আপাতত উঠতে হবে। তো সিঁড়িতে ওঠার আগে তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই চারিদিকটা খুব সুন্দর, এবং অলরেডি যেখানে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছে সেটাই অনেকটা ওপরে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছি। এবার এখান থেকে আরও সিঁড়ি পেয়ে আরেকটু ওপরে উঠলে সেই মন্দির। তো আপাতত আমরা তো সিঁড়ি দিয়ে ওঠা স্টার্ট করলাম। আমরা এসেছি মায়া টুংরি পাহাড়ি মন্দিরে। অ্যাকচুয়ালি মায়া টুংরি পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত। তো এইখানে চলছে খুদে মহারাজকে একটা ছবি তোলানোর চেষ্টা, মানে যদি সিঁড়ির মাঝখানে বসে ওকে একটা ছবি তোলানো যায়, তার জন্য অনেক বেগ পেতে হয়েছিল, কিন্তু ছবিটা আলটিমেটলি উঠেছিল। সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওর পরে শেয়ার করে দেব। তো ছবি তোলা শেষ করে আবার আমরা সবাই জার্নি স্টার্ট করলাম মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। প্রথম যখন উঠতে শুরু করেছিলাম তখনও কিন্তু ঠিক জানতাম না যে টোটাল কটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আবার খানিকটা ওঠার পরে এরা সবাই দাঁড়িয়ে গিয়েছিল একটু ছবি তোলার জন্য, কারণ তখন চারিদিকে প্রচণ্ড রোদ ছিল, আর সানি ওয়েদারে ছবি অবশ্যই ভালো আসে। তো সবাই ওখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। তো এইখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চারিদিকে ভিউটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা ওপরে চলে এসেছি। যখন ওঠা শুরু করেছিলাম তখন প্রচণ্ড ছিল, ভাবছিলাম যে এই বুঝি পৌঁছে যাব, এই বুঝি পৌঁছে যাব, এই করতে করতে অনেকটাই উঠতে হয়েছিল। তো এবার তোমাদেরকে বলি যে এখানে 300রও বেশি সিঁড়ি রয়েছে। এবার কাউন্টিংয়ে একজনের এসেছিল 365 আর একজনের এসেছে 372, তাই সঠিক সিঁড়ির সংখ্যাটা না বলতে পারলেও মোটামুটি 360 তো প্লাস হবে। তো অতগুলো সিঁড়ি বেয়ে ওপরে ওঠা
তো ফাইনালি অতগুলো সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছলাম মা মহামায়ার মন্দিরে, মূল মন্দিরে। তো এখানে দেবী দুর্গারই আরেকটা রূপ হিসেবে উনি পূজিত হন। তো এছাড়াও এখানে মা কালী এবং মহাদেবেরও পুজো হয়ে থাকে। মন্দিরটি অনেকটাই উঁচুতে বলে হয়তো অনেকেই আসতে পারেন না, এবং শোনা গেছে যে এই সিঁড়িটি পরে হয়েছে, তার আগে এখানে পুরো কাঁচা রাস্তার একটা রাস্তা করে দেওয়া ছিল। এতটা সহজ ছিল না মন্দিরে এসে পৌঁছানো, কিন্তু যারা শুদ্ধ মনে মায়ের কাছে কোনো কামনা বা বাসনা নিয়ে আসেন সেটা কিন্তু পূর্ণ হয়। আর এদিকে একটি জায়গা রয়েছে যেখানে সবাই কাপড় বেঁধে তার নিজের মনস্কামনা জানাচ্ছিল। এবারে এই জায়গায় যে আসলে কি রয়েছে সেটা আমি জানতে পারিনি, কারণ এতগুলো কাপড় পরেছিল যে জিনিসটাই চাপা পড়ে গেছে। কিন্তু বুঝতে পারলাম যে এখানে সবাই নিজের মনস্কামনা জানিয়ে এই কাপড়গুলো বেঁধে যান। তাই মা যে খুব জাগ্রত বা এখানে যে লোকের মনস্কামনা পূর্ণ হয় এটা বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথাই নয়। তো মন্দির ঘুরে এবারে আমরা চলে এসেছি গাড়িতে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। মন্দিরে যাওয়ার সাথে সাথে আমাদের সবার হাতে প্রসাদ দিয়ে দিয়েছিল, তাই গাড়িতে উঠে আগে সেই প্রসাদ খেয়ে জল খেয়ে মায়ের নাম করে এবার আমরা পরবর্তী যাত্রা শুরু করব। পর আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, একটি প্রাচীন শিব মন্দির। এটি কথিত আছে 500 বছরেরও বেশি পুরনো একটি শিব মন্দির। তোমরা মন্দিরটি দেখেই বুঝতে পারছো যে এটা বেশ প্রাচীন কালের। শোনা যায় যে রামগড়ের রাজা ডালের সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই মন্দিরটি কিন্তু মুঘল সাম্রাজ্যের আদলেই তৈরি। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে ডান হাতে তাকালেই রয়েছে ধর্মশালা, এবং তার থেকে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে একটি বৃক্ষ, যার তলায় নাকি একসময় শীষনাগ থাকতেন, এবং তার আরেকটু আগে রয়েছে বজরংবলীর মন্দির। এবার বাঁ হাতে হচ্ছে সেই মূল মন্দিরটি যেটাতে আমরা এসেছি। এটি কাইথা শিব মন্দির বা কাইথা গ্রামের শিব মন্দির নামেও পরিচিত। তো এই হলো সেই মন্দির। সিঁড়ি দিয়ে উঠে এসে এই হলো মূল মন্দির। দেখতেই পাচ্ছ প্রাচীনকালের মন্দির, অনেক জায়গায় খসে গেছে, সেই পুরনো কালের ছোট ছোট ইট দিয়ে তৈরি। মন্দিরের গায়ে গাছপালাও গজিয়ে গেছে। আসল যে শিবলিঙ্গটি সেটি ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না, ওখানে ক্যামেরা অ্যালাউ নয়। তবে কথিত আছে যে এখানকার যে শিবলিঙ্গটি রয়েছেন সেটি স্বয়ং মা গঙ্গার দ্বারাই অভিষিক্ত হয়েছেন। তো মন্দিরের ঠিক পিছন দিকে আরেকটা অন্ধকার টানেল রয়েছে, যেটার মধ্যে থেকে গেলে একটা নাগরাজের মূর্তি রয়েছে, সেটা দেখা যায়। আমার খুদে মহারাজ তো আগে আগে যাচ্ছিল ঠিকই আদার হাত ধরে, কিন্তু অত অন্ধকার দেখে ও ভয় পেয়ে গেছে। আর এই অন্ধকারের মধ্যে আমরাও ভিডিও করে তোমাদেরকে ওর জায়গাটা দেখাতে পারলাম না। তো এরপর আমরা চলে এসেছিলাম আমাদের সেই দিনকার যে লাস্ট ডেস্টিনেশন মোরাম কালাম ফরেস্টে। এটা রামগড়ের একটা বিশাল বড় শাল বনের ফরেস্ট, চারিদিকে শুধু শাল গাছই ভর্তি। তো এইখানে একটা অদ্ভুত জিনিস আমরা দেখেছিলাম যে কটা শাল গাছ ওখানে রয়েছে সেখানে প্রত্যেকটার গায়ে না উই পোকা ধরেছে, মানে ঘুণ ধরা যাকে বলে, ঠিক সেই রকমই হয়েছে। তো এর রিজন যখন আমরা আমাদের গাইডকে বা আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, তখন ওরাই এটা বললেন যে এটা হচ্ছে প্রকৃতির নিয়মেই হয়, মানে শাল গাছের গায়ে এই উই পোকাগুলো ধরে গিয়ে ওই গাছটাকে পুরো ফুটো ফুটো করে দেয়। এরপর যখন বর্ষাকাল আসবে তখন ওই বর্ষার জল যাতে ওই ফুটোগুলো দিয়ে ওদের শরীরে ঢুকে গাছগুলোকে আরও পুষ্ট করে তুলতে পারে। এর দ্বারাই কিন্তু বোঝা যায় যে প্রকৃতির প্রত্যেকটি জিনিসেরই এক একটা মানে আছে, যেটা হয়তো বাইরে থেকে আমরা ভাবি যে এটা ক্ষতি হচ্ছে বা কিছু, কিন্তু এর পিছনেও নিশ্চয়ই কোনো একটা ভালো কারণও রয়েছে। তো ওই বেলার মতন ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ফিরে এসেছিলাম হোমস্টেতে। আর হোমস্টেতে ফিরে আমার দুই মা এবং কাকিমা মিলে গিয়েছিল ওই হোমস্টেরই পিছন দিকটা একটু ঘুরতে। তো সেইখানকারই ভিডিও এটা। ওখানে আমরা আর কেউ যাইনি, কারণ তখন অলরেডি অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, শ্যামকে খাওয়াতেও হতো, সেই জন্য তাড়াতাড়ি করে হোমস্টেতে ফিরে এসেছিলাম। আবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে আবার বেরোনোর কথা রয়েছে, মন্দিরে যাওয়ার কথা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখতে থাকো ভিডিওটা। তো এই
এখানেই চলে এসেছে আমাদের দুপুরের মেনু। সেদিনকে দুপুরের মেনু ছিল মহারাজা থালি। তো দেখতেই পাচ্ছ মহারাজা মানে সত্যিকারের রাজার মতো ফিল করানোর জন্য থালার সাইজটাও দেখে বোঝাই যাচ্ছে। আর মেনুগুলো আমি আলাদা করে আর বলছি না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে কিন্তু খাবারের স্বাদও অসাধারণ, মানে সত্যিই যেন মনে হচ্ছিল যে বাড়ির মতোই রান্না। আর এই যে চলে এসেছিলেন অসীমবাবু, যার কথা তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি। তোমাদেরকে যেরকম বলছিলাম যে উনি প্রত্যেকবার খাওয়ার সময় এসে এসে খোঁজ নিচ্ছিলেন যে কোনো কিছু, কোনো রকম অসুবিধে আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, আর কিছু করতে হবে কিনা। এছাড়াও আমার সাম্যকে খাওয়ানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা ওনারাই করে দিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সামান্য একটু রেস্ট নিয়ে তারপরে রওনা হয়ে গিয়েছিলাম রাজরাপ্পা মন্দিরের উদ্দেশ্যে। সেই দিনই অর্থাৎ 9 তারিখেই আমরা একবার সকালবেলা বেরিয়েছিলাম, তারপরে দুপুরের খাবারটা হোমস্টেতে এসে খেয়েছিলাম, আবার বিকেলবেলা চলে গিয়েছিলাম রাজরাপ্পা মায়ের মন্দিরে। রাজরাপ্পা ছিন্নমস্তিকা মায়ের মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি। এখানে কথিত আছে মায়ের মাথা পড়েছিল। ছিন্নমস্তিকা মা যে কারণে বা তার যে রূপের জন্য বিখ্যাত, তিনি তার 2 সঙ্গিনীকে ক্ষুধার সময় কোনো খাবার না দিতে পেরে এক ধারালো অস্ত্র দিয়ে নিজের মাথা কেটে নিজের এবং 2 সঙ্গিনীর খিদা মিটিয়েছিলেন। তো সেই ভয়ঙ্কর রূপের পিছনে মায়ের কিন্তু এক দয়াময়ী জননী রূপও ফুটে ওঠে। এই মা কিন্তু মহাশক্তি নামেও পরিচিত। এই মন্দির খোলার সময় গরমকালে ভোর 4:30 থেকে রাত 10টা পর্যন্ত, আর শীতকালে ভোর 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত। আমরা বিকেলের সময় গিয়েছিলাম, যার কারণে আমরা খুব একটা লাইন পাইনি, কারণ সেই সময় প্রায় বন্ধের আগের মুহূর্তে আমরা গিয়ে মায়ের পূজা দিয়েছিলাম। এখানে পুজোর উপকরণ হিসেবে দেওয়া হয় নারকেল, প্যাড়া, নকুলদানা ও চিড়ে। তো আমরা যাদের থ্রু দিয়ে গিয়েছিলাম তাদেরই পরিচিত দোকান থেকে আমরা পুজোর উপকরণ নিয়েছিলাম। পুজোর জন্য কোনো রকম চার্জ বেঁধে দেওয়া নেই, নিজেদের ইচ্ছে মতো খুশি মতো পুজো দেওয়া যায়। তো মন্দির চত্বরে ফোন বা ক্যামেরা অ্যালাউ থাকলেও গর্ভগৃহে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। সেই কারণে আমরা ওখানেই আমাদের ক্যামেরা এবং ফোন সমস্ত কিছু জমা রেখে পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম, তাই ওই পার্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পুজো সম্পন্ন করার পরে আমরা এখন চলেছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। এখানে দামোদর নদ ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে নৌকা ভ্রমণ হয় বা নৌকা বিহার বলা যেতে পারে। যেহেতু এই 2 নদীর সঙ্গমস্থলে এই মন্দিরটি অবস্থিত, তাই এর শোভা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন পথ দিয়ে আমরা যাচ্ছি নৌকা বিহারে। জাস্ট সিঁড়ি দিয়ে নামার সময় কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। চারিদিকের প্রাকৃতিক শোভা উপলব্ধি করতে করতে এই নৌকা বিহারের আনন্দ বা মজা এর কোনো ব্যাখ্যা ভাষায় দেওয়া যায় না। তাই আমি এখানে আর বেশি কিছু বলবো না, বাকিটা তোমরাই দেখে নাও।
জায়গার যে সিনিক বিউটি সেটা অসাধারণ, অপূর্ব, অনবদ্য, মনোমুগ্ধকর, যা যা অ্যাডজেক্টিভ দেওয়া যায় সমস্ত কিছু দেওয়া যেতে পারে। আমরা দামোদর নদে নৌকা বিহার করছিলাম এবং জাস্ট এই টার্নিংটাতে এই ভৈরবী নদী এসে মিলছে দামোদর নদের সাথে। এই যে সংযোগ স্থলটা এর মানে এত সুন্দর লেগেছে, আমি সত্যি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এটা ব্যাখ্যা দেওয়ার, শুধু এইটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল। তো নৌকো বিহার সেরে আমরা বেশ সন্ধেই ঢুকে পড়েছিলাম হোমস্টেতে। তো এখানে এই বাইরের করিডরে বসে তখন এক মজার আড্ডা চলছিল, তাই আমি এই আড্ডাটা একটু স্কিপ করলাম না, ভয়েসও অফ করলাম না। এইটুকু মজা তোমাদের জন্য রইল। আপাতত আমাদের ঘুরে আসা হয়ে গেছে, এখন চলছে রুমাল বিভ্রাট। আমরা চায়ের জন্য অপেক্ষারত, কিন্তু মজার বিষয় হলো যার রুমাল হারিয়েছে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার ঠান্ডা লাগলো কি লাগলো না, একটা গাড়ি পেয়েছে ব্যাস। রুমালটা কি পাওয়া যাবে? রুমালটা কি পাওয়া যাবে? এমা সবে দেখো রুমাল নিয়ে কি বক্তব্য? রুমাল নিয়ে কি বক্তব্য? এবার রুমাল নিয়ে কি বক্তব্য? এই বিপ্লব আমাদের চলছে, চলবে। ইনকিলাব জিন্দাবাদ। তো আমাদের আড্ডা আর রুমাল বিভ্রাটের মাঝেই এসে পৌঁছে গেল জিভে জল আনা স্ন্যাক্স। তো এখানে এসে থেকে আমরা এত খাবার খেয়েছি, কিন্তু এখানকার আবহাওয়াই হোক বা জলের জন্যই হোক আমাদের কোনো রকম পেটের সমস্যা দেখা দেয়নি বা কোনো শারীরিক অস্বস্তিও হয়নি। এবার ওই যেটা হচ্ছে সেটা হচ্ছে রসনা তৃপ্তি। এখনো আমি যে কটা খাবার খেয়েছি সব কটাই ভালো, তার মধ্যে এটা বেস্ট। এখনো কিছুদিন আছি, তো দেখা যাক কেমন লাগছে। মনে হয় এখানে মাথা করতে হবে না। তো ইভিনিং স্ন্যাক্স শেষ করে যে যার মতন ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিল, তারপরে রাত্রিবেলা আমাদের ডিনার সার্ভ করে দেওয়া হলো। তো সেই দিনটা এভাবেই শেষ হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রামগড় ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় দিন একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, কিছু ইনফরমেশনও তোমরা পাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।